পুরো দেশে চলছে অসংখ্য আন্দোলন। গণ অভ্যুত্থানের পরে আমরা যেমন নতুন বাংলাদেশ আশা করেছিলাম, সেই বাংলাদেশের কতটুকু আমরা পেতে পেরেছি সেটা নিয়ে একটা কথা চলছে। নানান রকম মতের বিরোধও আছে। সেই ক্ষেত্রে অনেকেই বলছেন আসলেই কি এই আন্দোলনের সব দাবি যুক্তিযুক্ত, নাকি সেটাও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি একটা ষড়যন্ত্র। এই বিষয়গুলো নিয়েই আজকে কথা বলতে আমরা শুরু করছি SRS ইন্টারন্যাশনাল বিডি প্রেজেন্স টার্নিং পয়েন্ট, আপনাদের পছন্দের টিভি চ্যানেল ATN বাংলায়। আমি অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে, এবং আমার সাথে দাবি নাকি ষড়যন্ত্র এবং উত্তরণের উপায় এই বিষয়ে কথা বলতে দুজন অতিথি এসেছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন। চলুন পরিচয় করিয়ে দিই তাদের সাথে। শুরুতেই আমাদের সাথে আছেন সহকারী অধ্যাপক আলী মোহাম্মদ কাউসার, বিজনেস স্টাডিজ অনুষদ, সহকারী প্রক্টর, ঢাকা বিশ্ববিদ্যালয়। অনেক অনেক স্বাগত জানাই। ধন্যবাদ। তার পাশেই আছেন মোহাম্মদ রাকিব হাসান, তিনি একজন সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অনেক অনেক স্বাগত। দুজনকে পেয়ে ভীষণ ভালো লাগছে, এবং আজকে এই মুহূর্তে এসে আমাদেরকে যে আমাদের গণ অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশে এসে 3 মাস পরে এই ধরনের বিষয়ে কথা বলতে হবে, সেই সময় হয়তো এটা আশাও করিনি। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেবার পর থেকেই বহু গোষ্ঠী, সংগঠন, দল বিভিন্নভাবে দাবি আদায়ের জন্য আন্দোলন করেই যাচ্ছে। পুরো দেশে এত আন্দোলন একসাথে কখনো দেখা যায়নি। তো সেই ক্ষেত্রে এতগুলো আন্দোলন, এটা কি স্বাভাবিক মনে করছেন? এত আন্দোলন ছড়াছড়ি কেন, কি মনে হয়? আচ্ছা, ধন্যবাদ আপনাকে খুব চমৎকার একটা প্রশ্ন করার জন্য। এখনকার সময় আসলেই যে আমাদের এই বিষয়গুলো নিয়ে কথা বলতে হবে, এটা আমরা আসলে কোনো কল্পনাতেও ছিল না। তারপরেও সবাইকে এখানে আনার জন্য এবং সবাইকে এই বিষয়ে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ATN বাংলাকে এবং আপনাকে এবং আমার সহ আলোচককে স্বাগত জানিয়ে কিছু বলি এই বিষয়ে। সেটা হচ্ছে যে আসলে আন্দোলনের বিষয়টা অনেক দিন ধরে কি চলে আসছে। তখন আন্দোলনের একটা চরিত্র ছিল যে একটা নির্দিষ্ট টার্গেটের দিকে তাক করে সেই আন্দোলনটা হয়েছে, এবং আল্লাহর রহমতে আমরা সাকসেসফুল হয়েছি সেটাতে। এবং সেই টার্গেটটা চলে যাওয়ার পরে, নাই হয়ে যাওয়ার পরে হয়েছে কি, আন্দোলনের যে অভ্যাসটা সেটা রয়ে গিয়েছে, এবং অনেক দিন আসলে অনেক কথা বলার সুযোগ তৈরি হয়নি। অনেকের মনের মধ্যে অনেক ধরনের বৈষম্য বা অভিযোগ বা রাগ এগুলো রয়ে গিয়েছে। তো এখনকার সময় যেটা অদ্ভুত সেটা হচ্ছে যে সেইগুলো সবার কেন যেন মনে হচ্ছে দ্রুত সমাধান করতে হবে, মানে 1 দিনের মধ্যে 5 দিনের মধ্যে করতে হবে, এরকম একটা ব্যাপার। আর এটা কে করবে এটাও আসলে ঠিক ক্লিয়ার না এই অর্থে যে আপনি যখন দাবি নিয়ে আসেন তখন আপনি আসলে একটা অধিকার থেকে এই কথাটা, দাবিটা তুলে ধরেন। সো যাদের অধিকার আছে তাদের দাবি আসলে একটা সময় মেটানো হয়। কিন্তু যারা ষড়যন্ত্রের বিষয়টা, যেটা আজকের আলোচনার দ্বিতীয় অংশ নিয়ে আসে, তারা আসলে অধিকার থেকে ব্যাপারটা নিয়ে আসে না, তারা অন্যায় কিছু একটা চায়। ফলে তারা যখন দাবিটা নিয়ে আসে তখনই আসলে এই আন্দোলনের ছড়াছড়ি, এইসব ঝামেলাপূর্ণ কথাবার্তা তৈরি হয়। সো আমাদের যেটা মনে হচ্ছে যে যারা অধিকার নিয়ে আসে তাদের দাবি পূরণের জন্য একটু সময় দিয়ে সহায়তা করতে হবে ইন্টারিম গভর্নমেন্টকে, আর যারা অধিকার ছাড়া দাবি দেওয়া নিয়ে আসতেছে তাদের ব্যাপারে আসলে একটু নজর করে দেখা দরকার। সমন্বয়ক হিসেবে আন্দোলনের এই ট্রেন্ডটা তো আমি মনে করি যে আপনারা শুরুও করে দিয়েছেন, যে না, এখন আমাদেরকে জোর দাবি তুলতে হবে, আমাদেরকে কথা বলতে হবে, জবাবদিহিতারও জায়গা আছে। কিন্তু এখন যত প্রকার আন্দোলন চলছে সেটাকে কতখানি যুক্তিসঙ্গত মনে করছেন? আসলে আমি শুরু করতে চাই জুলাই আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করছি, এবং এখনও প্রায় 20,000-এর অধিক হসপিটাল আছে, কাতরাচ্ছেন, তাদের সুস্থতা কামনা করছি। দেখুন, আপনি প্রথমে যে কথাটা বললেন যে আমরাই শুরু করেছি যে দাবি আদায়ের জন্য, জবাবদিহিতার আওতায় আনার জন্য, এই কথাগুলো আমরাই বলেছি, আমরা শেখ হাসিনাকে বলেছি। কিন্তু শেখ হাসিনা ভুল করেছে, শেখ হাসিনা আমাদের ডাকে সাড়া দেয় নাই। আমরা যখন একটা দাবি আদায় করার জন্য রাজপথে নেমেছি, আমাদের বিপক্ষে ছিলেন না, বরং আপনারা একটা দাবি নিয়ে তার কাছে গেছিলেন। এখন এই যে দাবি আদায়ের জন্য যখন তখন রাস্তায় নেমে যাওয়া, এটা আমি মানে গণতান্ত্রিক দেশে এটাকে সাধুবাদ জানাই। এটা অবশ্যই মানুষের মৌলিক অধিকার, মানুষ নামবে। কিন্তু এই যে একটা ইমার্জেন্সি সময়ে আমরা একটা মানে কঠিন সময় পার করছি, রাষ্ট্র সংস্কারের জন্য আমরা সবাই কাজ করতেছি, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ এখন ব্যস্ত তার জায়গা থেকে রাষ্ট্র গঠনের জন্য। সেখানে যে সকল মানুষগুলো এখন দাবি আদায়ের জন্য রাস্তায় নামতেছে, এই জিনিসটাকে ব্যবহার করতেছে আওয়ামী ফ্যাসিবাদের যে দোসররা, তারা রাস্তায় নেমে যাচ্ছে, তারা এই যে জনদুর্ভোগ তারা তৈরি করতেছে, প্যাট্রোনাইজ তারাই করতেছে, আওয়ামী দোসররা। তো সেখানে তো আমাদের বক্তব্য স্পষ্ট যে আমরা দাবি যৌক্তিক হোক অযৌক্তিক হোক সেটা আমরা শুনবো, সমস্যা নেই। জনগণের সাথে আমাদের সম্পৃক্ততা থাকবেই। জনগণের সরকারই তো গঠন হয়েছে, ইন্টারিম গভর্নমেন্ট। এখন এই জনগণ যদি ব্যবহার হয়ে যায় আওয়ামী লীগের কাছে,
সেখানে আমাদের অন্যরকম কথা থাকবে। আমরা চাই জনগণ আমাদের সাথে থাকুক, সাথে আছে, আমরা জনগণের কথা শুনবো, আমাদের সাথে দেখা করুক, আমরা প্রয়োজনে সরকারের কাছে নিয়ে যাই, সরকারের সংশ্লিষ্ট দপ্তরে যেখানে কথা বলতে হবে সেখানে আমরা নিয়ে যাব তাদেরকে। কিন্তু ছাত্রলীগ যুবলীগ যারা আছে তারা তো আপনারা আমরা সবাই দেখতেছি যে তারা হেলমেট পরে তারা এই যে রিক্সা চালকদের সাথে তারা নেমে গেছে। কিছুদিন আগে একটা ব্যাটারি চালিত রিক্সা চালকদের যে আন্দোলন হয়েছিল সেখানেই মহানগর আপনার ছাত্রলীগের একজন কর্মী সে নেতৃত্ব দিচ্ছে। সেখানে সে বলতেছে যে আমাদের ভরণ পোষণের জন্য এখন আমরা স্টুডেন্টরা রাস্তায় আন্দোলন করতেছি। রিকশার এই আন্দোলনের সাথেও তাদের সম্পৃক্ততা আছে বলে মনে করছেন? আমরা শুরু থেকে দেখেন যে আনসারদের যে দাবি সেখানে ছাত্রলীগ ছিল, যুবলীগ ছিল, তো গত 15 বছরে তারা কেন নামে নাই? তারা অবশ্যই সরকারের সুবিধাভোগী ছিল। আমরা যখন রাস্তায় নেমেছি, আমি ঢাকা ইউনিভার্সিটিতে প্রায় 10 বারের মতো হামলা শিকার হয়েছি, কারণ আমাদের যৌক্তিক দাবি ছিল কিন্তু ছাত্রলীগ বাধা দিয়েছে সেগুলোতে। তারা তখন কোনো আন্দোলনই করতে দেয় নাই। নিরাপদ সড়ক আন্দোলন দেখেন, ছোট ছোট বাচ্চাদের ছাত্রলীগ কীভাবে দমন করেছে, কীভাবে তারা হেলমেট পরে তাদের উপর আক্রমণ করেছে। এখন তো আমি আবারও বলি, দাবি যৌক্তিক হোক অযৌক্তিক হোক সেটা আমরা আলোচনায় নিব, সেটা পরবর্তী বিষয়। কিন্তু এই সময়ে এইগুলোর উপর ভর করতেছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ। এখন তারা তো যে ছাত্রলীগ কিন্তু নিষিদ্ধ সংগঠন, এখন তাদেরকে তো আমরা আইডেন্টিফাই করতেছি, আমরা কিন্তু মানে আইন হাতে নিই নাই, আমরা তাদেরকে ধরে মব জাস্টিসও করতেছি না, আমরা প্রশাসনের কাছে তুলে দিচ্ছি। তো সেখানে জনগণকেও আর একটু বুঝতে হবে, আর একটু সচেতন হতে হবে, কারণ এখন এমন একটা সময় যাচ্ছে এখানে জনগণ সব দাবি দাওয়া জনগণের কাছ থেকেই আসছে এমন না, বরং এখানে একটা ষড়যন্ত্র থাকতেই পারে বলে মনে করছেন। তো সেই ক্ষেত্রে গত সরকারের সময় এত দাবি কিন্তু আমরা দেখিনি, তাই না? একদম 15 থেকে শুরু করে 17 বলা যেতে পারে, যে 17 বছরের মধ্যে অনেক রকম অনিয়মও হয়েছে। দেখা গেছে একটা দেশ চালাতে গেলে সবসময় যে নিয়ম পালিত হবে তাও তো না, সেক্ষেত্রে মাঝে মাঝে অনিয়মও হয়ে যেতে পারে, ভুল হয়ে যেতে পারে। একটা রাষ্ট্র চালানো সেটা আসলে আমরাও মনে করি না যে খুব সহজ একটা কাজ। তো সেই সময় তো অনেক দাবি থাকতে পারতো, সেই সময় কেন হয়নি? এই সমস্যা যে 15-17 বছরে তৈরি হয়েছে বা খারাপ অবস্থা তৈরি করা হয়েছে, সেটা তো ঠিক করতেও সময় লাগবে। এখনই সব সমস্যার সমাধান করার জন্য সবাই কেন দাবি জানাচ্ছে বা এইভাবে কেন করছে, রাস্তা কেন আটকে দিচ্ছে? তখন রাস্তা আটকানোর যুক্তিটা আমরা বুঝতাম, তখন আমরা জানতাম যে কি চাই। আগে কেন হয়নি সেটার উত্তরটা হচ্ছে, আগে এই সব দাবি দেওয়া নিয়ে গেলে ওদের কাছে একটাই বিচার ছিল, একটাই ব্যবস্থা ছিল, যেটা দিয়ে তারা শক্তি দিয়ে দমন করে দিত। এবং এটা দিয়ে তারা বেশ ভালোভাবেই এমন একটা অবস্থা নিয়ে গিয়েছিল যে আসলে সব লোক হয় ভয়ে, নাইলে লোভে, নাইলে অন্য কোনো কারণে চুপচাপ ছিল। এখন সবাই কথা বলতে পারতেছে, এবং এখন আসলে একটা সমস্যার মাধ্যমে মানে একটা উপায়ে এই চিকিৎসাটা দেওয়া হচ্ছে না, মানে সন্ত্রাসটা করা হচ্ছে না সরকারের দিক থেকে। তো আমরা এটা এনকারেজ করছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সরকারের শক্তির বিষয়টা আছে এবং সারা দেশের লোক এই ইন্টারিম গভর্নমেন্টকে সাপোর্ট করে। যদি আপনাকে একটা সিস্টেম ভালোভাবে চালাইতে হয় তাহলে আপনাকে নজর রাখতে হবে যে কারা এই দাবিটা নিয়ে আসতেছে, কেন এই দাবিটা নিয়ে আসতেছে, এবং সেই বিষয়টা তাদেরকে নজরে এনে যারা আসলে নিষিদ্ধ সংগঠনের অংশ তাদেরকে আলাদা করে ব্যবস্থা নেওয়ার দরকার আছে। না হলে আসলে এই দাবিগুলো আরও চলতে থাকবে, ভবিষ্যতে আরও খারাপ অবস্থা হবে। যুক্তিসঙ্গত দাবি অবশ্যই সময়ের সাথে সমাধান করা হবে, এই বিষয়টা বুঝায় বলতে হবে। তো সেই ক্ষেত্রে অনেকেই অভিযোগ করছেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে বিপদে ফেলতেই এমন নৈরাজ্যের সৃষ্টি। তা আমি জানতে চাই যে এই অভিযোগের বিষয়ে কি বলবেন? একদম স্পষ্ট, এটা তো অবশ্যই, কারণ একটা বিপ্লব হয়েছে, সেখানে আওয়ামী লীগ পালিয়ে গেছে, তার নেত্রী পালিয়ে গেছে, কিন্তু তার যেই দোসররা আছে, লেসপেন্সাররা আছে, এরা তো দেশে রয়ে গেছে। এখন তাদেরই উদ্দেশ্য হচ্ছে তারা একটা প্রতি বিপ্লব ঘটাতে চায়, যেটা একদমই হাস্যকর এবং অবাস্তব। কারণ 16 বছরের রাগ ক্ষোভ মানে আপনার বিস্ফোরণ হয়ে তারপর কিন্তু শেখ হাসিনার পতন হয়েছে। এই শেখ হাসিনা যে আবার ব্যাক করবে এটা নেভার, শেখ হাসিনা ব্যাক করার কোনো সুযোগ নাই, আওয়ামী লীগেও ব্যাক করার সুযোগ নাই। আমরা তো জনগণের সাথে মিশি, আমরা চায়ের দোকানে যাই, আমরা রিক্সায় চলি, আমরা সিএনজিতে যাই। মানুষ চাচ্ছে যে এই সরকার থাকুক, এই সরকারকে যথেষ্ট সময় দিতে হবে। যৌক্তিক সময় পার হওয়ার পরে এই যে আমাদের প্রায় 10টি সংস্কার কমিশন গঠন হয়েছে, সংস্কার কমিশনগুলোর মধ্যে নির্বাচন কমিশন এবং হচ্ছে আপনার সংবিধান সংস্কার কমিশন কাজ শুরু করে দিচ্ছে। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিচ্ছে, আলোচনা চলতেছে, কাজ চলতেছে। তাই একটা যৌক্তিক সময় যাওয়ার পরে নির্বাচনের দিকে, অবশ্যই নির্বাচন একটা দেশের গণতান্ত্রিক ব্যবস্থা, সেটার দিকে আমরা যাব। এখন সরকারকে আপনি যেটা বললেন দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য, এটা তো আওয়ামী লীগ
করবেই, স্বাভাবিক। কিন্তু আমরা তো সচেতন আছি, আমরা কোনোভাবেই এই যে আমাদের এতগুলো ভাইয়ের রক্তের বিনিময়ে আমরা নতুন একটা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা আমরা বলে থাকি পেয়েছি, সেটা আমরা কখনো ব্যাহত হতে দিব না। আমরা আমাদের যে শহীদদের স্পিরিট আছে সেটা ধারণ করে আমরা কাজ করে যাচ্ছি। আমরা এখন পর্যন্ত ঘুমাচ্ছি না কিন্তু ঠিকমতো। সেই জুন থেকে যে আমাদের কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার, সর্বশেষ এক দফা শেখ হাসিনার পতন, এখন পর্যন্ত আমাদের নির্গুম রাত যাচ্ছে। আমরা সবসময় দেশ নিয়ে সজাগ আছি। আমরা কোনো কুচক্রী মহলকে আমরা কোনো সুযোগই দিব না, কারণ দেশের মানুষ কিন্তু ঐক্যবদ্ধ আছে। দেশের মানুষ একদম ঐক্যবদ্ধ আছে। আমরা মানুষকে আরো শান্ত রাখতেছি। মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে এত পরিমাণ তাদের ক্ষোভ যে তারা মানে একজন লীগের কর্মীকে দেখলে মারতে চায়। আমরা মানুষকে বুঝাচ্ছি। তখন মানে আমি আমার এলাকার উদাহরণ দিই, মানে এত পরিমাণ নির্যাতন করেছে, এখন এলাকার মানুষজন তাদেরকে মানে না মানে পারলে মানে মেরে ফেলার মতো একটা অবস্থা। কিন্তু আমরা তাদেরকে বুঝাচ্ছি না, তাদেরকে আমরা আইনের হাতে দিব। আমাদের আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে। আমি এটা একটু শেষ করি, কারণ হচ্ছে মানুষ কেন এত ক্ষোভ, মানুষের জায়গা জমি দখল করে নিয়েছে। মানুষ যে টিসিবির যে চাল, এই চাল পর্যন্ত আওয়ামী লীগের যে মেম্বার চেয়ারম্যানরা তারা খেয়ে ফেলেছে। আপনারা দেখেছেন যে তাদের খাটের নিচে সোয়াবিন তেলের, তারপর হচ্ছে চালের বস্তা। এই যে মানুষের যে মৌলিক অধিকারগুলো, রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধাগুলো, এই আওয়ামী লীগের মেম্বার থেকে চেয়ারম্যান, এমপি, মন্ত্রী সবাই খেয়েছে, মানুষকে খেতে দেয় নাই। তো মানুষ তো এগুলো মানে এখন বুঝতে পারতেছে, তখনও বুঝছে, কিন্তু মানুষ কারো কাছে বলতে পারে নাই। এখন দেশের প্রত্যেকটা মানুষ কথা বলতেছে, দেশের প্রত্যেকটা মানুষ, আমরা এমন একটাই বাংলাদেশে এসেছি, মানুষ কথা বলুক, মানুষের অভিযোগগুলো জানাক। সেখানে আমরা যারা নেতৃত্বের জায়গা আছি বা আমরা মানুষের সাথে কথা বলতেছি, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো যে মানুষের অধিকারগুলো প্রতিষ্ঠিত হোক। ঠিক আছে, এই বিষয়ে আপনার কাছে আসলে আপনার কথা থেকে আপনাকে আরেকটা প্রশ্ন আসলো, সেটা হলো দেশের মানুষ এখনো ঐক্যবদ্ধ আছে, এটা আপনি বলছেন, কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু দেশের মানুষকে আমরা অধৈর্য হতে দেখছি, যে তারা বলছে যে না, এতদিন তো সময় দেওয়া যাবে না, এতদিন তো ধৈর্য ধরা যাচ্ছে না। এবং সমন্বয়কদের জনপ্রিয়তা খানিকটা আমার মনে হচ্ছে যে অনেকে কমানোরও চেষ্টা করছেন। তো সেই বিষয়ে কি বলবেন সেটাও শুনি। দেখুন, এখানে সমন্বয়কদের জনপ্রিয়তা এটা আজ আছে কাল নাও থাকতে পারে, এটা হচ্ছে আমার কর্মের উপরে ডিপেন্ড করবে। কারণ আমি সারা দেশে সর্বোচ্চ রিস্ক নিয়ে ওই সময় আমি সমন্বয়ক হয়েছি, আমি নেতৃত্ব দিয়েছি। এটা দেশের মানুষ যারা রাজনীতি করে এবং যারা সচেতন, তারা এই জিনিসটা কিন্তু বুঝে। এখন আমরা, আপনি আরেকটা দলের কথা বললেন, এটা রাজনৈতিক সংগঠনগুলোর তাদের এটা অধিকার, এটা আমি একজন সাধারণ মানুষ হিসেবে অধিকার যে আমাদের নির্বাচন লাগবে। এখন নির্বাচন কখন লাগবে এটা নিয়ে মানে বিস্তর আলোচনা হতে পারে, একটা যৌক্তিক সময় কিন্তু লাগবে। এখন আমরা যদি এখনই নির্বাচনের কথা বলি, 14 সাল, 18 সাল, 24 সালের মধ্যে যদি নির্বাচন হয়ে যায়, মানুষ যদি আবার ভোট না দিতে পারে, আবার যদি ফ্যাসিবাদ ব্যাক করে, তখন তো এই সরকারকে এই দায়ভার নিতে হবে যে এই সরকার নির্বাচন দিতে ব্যর্থ হয়েছে, এই সরকারের কমিশন নির্বাচন দিতে ব্যর্থ হয়েছে। তখন তো আমাদের উপরও দায় আসবে যে আমরা সমন্বয়করা আমরা এখন কাজ করতেছি, কথা বলতেছি, তখন আমাদের উপর কিন্তু দায় আসবে। এখন আমরা চাচ্ছি একটা যৌক্তিক সময় আসুক। এর মধ্যে রাজনৈতিক দলগুলোকে এটা বলা যায়, আমি পরামর্শ দিচ্ছি যে আপনারা এলাকা এলাকা যান, কাজ করেন, জনগণকে আপনারাও সংস্কার করেন, আমরাও সংস্কার করি। মানে একই দিকে সংস্কার হচ্ছে, আবার নির্বাচনের দিকে কিন্তু আমরা যাচ্ছি। আমি আমার আয়োজনে আমি অন্যান্য পলিটিক্যাল দলের সাথে যখন কথা বলেছি, তারাও আমি দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষেই বেশিরভাগ সময় কথা বলেছেন। তো সেই ক্ষেত্রে আরেকটা বিষয় আসে তার কথা থেকে, আপনার কথা থেকে আমার একটা জিনিস প্রশ্ন আসলো যে আওয়ামী লীগ আর কখনোই আসবে না। তো সেই ক্ষেত্রে এরকম কথা শোনা যায় যে আওয়ামী লীগ যদি শেখ হাসিনা নাও আসেন, নতুন দল গঠন করে তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, বা সেটা আসলে কি ধরনের সংস্কার বা উত্তরণের উপায় হতে পারে সেখান থেকে, সেটা একটু শুনি স্যারের কাছ থেকে। এখানের মধ্যে আওয়ামী লীগ আর কখনো আসবে না এটা আমরা শুনতে পাচ্ছি, এবং আবার এটাও শুনতে পাচ্ছি নতুন দল গঠনও করতে পারে, হঠাৎ করে চলে আসবে উনি ফেরত, এটাও শুনতে পাচ্ছি। সেটা একটা বড় টাইমের বিষয় হয়, আবার অল্প সময়ের মধ্যে হতে পারে। কিন্তু আসলে ব্যাপার যেটা বাস্তবতা, সেটা হচ্ছে আমাদের এটা মনে রাখতে হবে যে তারা পলিটিক্স করার অধিকারটা হারিয়েছে যখন তারা আমাদের বাচ্চাদেরকে হত্যা করেছে, আমাদের ছাত্রছাত্রীদেরকে আক্রমণ করেছে। প্রায় 1,500 থেকে 2,000 লোকের নিহত হওয়ার ঘটনা ঘটেছে মানুষের, আমাদের দেশের 30,000-এর মতো লোক আহত হয়েছে আমাদের দেশে। সো বিচার হওয়ার আগে আসলে এর পরে স্টেপে যাওয়ার কোনো স্কোপ নাই। যদি তারা পলিটিক্সে আসতে চায়, তাহলে প্রথমে তাদের বিচারের পর্যায়টা পার হয়ে তারপরে আসতে হবে। এবং এই বিষয়ে আমার মনে হয় সারা দেশের সবাই একেবারেই ঐক্যমতের মধ্যে আছে, এটা নিয়ে কোনো কোয়েশ্চেন নাই কারোর মধ্যে। 5ই আগস্টের সময় যেরকম আমরা একটা সময় পৌঁছেছিলাম যে হয় ওরা না হলে আমরা, এটা সবাই বুঝে গিয়েছিল। এখনও এই বিষয়ে আমরা কিন্তু একমত যে বিচারটা আগে,
বিচার হওয়ার পরে তারপরে দেখা যাবে কি হয় পলিটিক্সের বিষয়ে তাদের। দাবি আদায়ের নামে যারা নৈরাজ্য সৃষ্টি করে সরকারকে বিপদে ফেলার চেষ্টা করছে, তাদের প্রতি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আচ্ছা, অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলা ভালো কাজ করেছে, তারা চেষ্টা করছে, এটা আমরা দেখতে পাচ্ছি। আর আসলে সরকারটা তো আমাদেরই সরকার, এবং সাথে আমাদের একটা মূল সমস্যা হলো আমাদের ডেট, আমাদের যে পরিমাণ টাকা পাচার হয়েছে। তো সেক্ষেত্রে আমি দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার শুরুতেই যে কাজটা করেছেন, কিছু টাকা ফিরিয়ে এনেছেন, ব্যাংকে দিয়েছেন। তো কিছু কিছু কাজ কিন্তু আমরা দেখতেও পাচ্ছি। মানে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে যে কাজগুলো তারা করেছে সেগুলো আসলে বেশ কয়েকটা অ্যামেজিং ব্যাপার আছে, যার মধ্যে আমাদের ফরেন কারেন্সি রিজার্ভের ইস্যুটা, যেটা আসলেই বড় একটা ঝামেলা তৈরি হবে বছরখানেকের মধ্যে। মানে আমরা যেসব বিষয় নিয়ে এখন কথা বলছি বা যেসব বিষয় নিয়ে আমরা অস্থিরতা করছি, দাবি করছি, বা কেউ কেউ অংশ ষড়যন্ত্র করছে, তারা তো আসলে মনোযোগ দেওয়া উচিত আমাদের অর্থনৈতিক ভবিষ্যতের দিকে। অর্থনৈতিক ভবিষ্যৎটা যদি ধ্বংসপ্রাপ্ত হয় তাহলে এইসব দাবি আদায় করেও কোনো লাভ হবে না। সো বিশ্ববিদ্যালয় তৈরি করা, অটোরিকশা চলতে দেওয়া, এইটা বানাইতে হবে, ওটা দিতে হবে, তারপরে এই সব কিছু না চেয়ে আমাদের আমার যেটা মনে হয় অন্তর্বর্তী সরকারকে আমাদের সাহায্য করা উচিত, যে তারা আমাদের অর্থনৈতিক ভবিষ্যৎটা সুনিশ্চিত করতে পারে, যাতে 5 বছর বা 10 বছর পরেও আমরা একটা শান্তিপূর্ণ অবস্থায় বজায় রাখতে পারি ইকোনমির মধ্যে। তাহলে বাকি সবগুলো আসলে একটা একটা করে হয়ে যাবে। সো অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ হচ্ছে অর্থনীতির বিষয়টা মনোযোগ দেওয়া, যেটা তারা করছে, এবং এই বিষয়টার জন্য দক্ষ লোক সরকারের মধ্যে অনেক আছে। আমাদের প্রধান যে উপদেষ্টা, উনি এই বিষয়ে অনেক মনোযোগী এবং সারা দুনিয়া জুড়ে উনি এই বিষয়ে কাজ করে যাচ্ছেন। আমরা সবাই একটু ধৈর্য ধরে তাকে এই কাজটা করতে দিই। একটা কাজও যদি দরকার হয় করার, সেটা অন্তর্বর্তী সরকার করছে, বাকিগুলোর জন্য তাদেরকে আসলে বিরক্ত করা বা ডিস্টার্ব করার কোনো মানে হয় না। আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি যে একটু ধৈর্য ধরুন, দেখুন কি করে, আর সময়ের সাথে এটা ঠিক হবে ইনশাআল্লাহ। এই একই বিপদের কথা নিশ্চয়ই আপনিও টের পাচ্ছেন, এই নৈরাজ্য এবং সরকারকে বিপদে ফেলার চেষ্টা, এটা আপনিও বলেছেন। তো সেই ক্ষেত্রে ছাত্র জনতার কি কোনো ভূমিকা আছে এটা থামানোর? অবশ্যই ছাত্র জনতা এই সরকার গঠন করেছে, ছাত্র জনতা শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছে, এবং শেখ হাসিনার চেয়ে বড় স্বৈরাচার কি আর দেশে আছে? শেখ হাসিনা চলে গেছে, তাদের প্রভু চলে গেছে, লেসপেন্সার আছে। এখন আমরা তাদেরকে সুযোগ দিচ্ছি, তারা যদি ভালো হয়ে যায় তাদের জন্য আমরা ওয়েলকাম। এখানে দেখুন, গত 3 মাসে রিজার্ভে হাত না দিয়েই $5 বিলিয়ন আমাদের ঋণ পরিশোধ হয়েছে। তো এটা তো একটা ভিজিবল, মানে সবাই দেখেছে সরকার কাজ করে যাচ্ছে। এখন সরকারের অনেক আছে, ব্যর্থতা আছে, আমরা সেগুলো নিয়ে কথা বলতেছি। সরকার মানে দেরি করতেছে, দেরি কেন হচ্ছে এগুলো তো মানে বুঝতে হবে, জনগণকে বুঝাইতে হবে। এবং যখন তখন শুধু নির্বাচনে একটা যে ব্যাপার, এগুলো আসলে রাজনৈতিক দলগুলোর তাদের কৌশল হতে পারে, মিশন হতে পারে, তাদের মানে চাহিদাটা স্বাভাবিক, আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে। কিন্তু আমি অনেক জায়গায় এই কথাগুলো বলি যে আমরা যখন শপথ অনুষ্ঠানে গিয়েছি 8ই আগস্ট, তখন কিন্তু সবাই বলেছে যে সরকার 8 বছর থাকুক, 10 বছর থাকুক, 15 বছর থাকুক, 15 বছরের কথা বলেছে। এখন মানে আসার জায়গাটা অনেক বড় ছিল শুধুমাত্র উপদেষ্টা পরিষদটা দেখেই, কিন্তু তারপরে সংস্কারের যে গতি, সেটা নিয়ে এখন জনগণ মাঝে মাঝেই বলছেন যে দেশে হঠাৎ করে কিন্তু রাস্তার পরিস্থিতি বলুন, আন্দোলন, নৈরাজ্যের কথা বলুন, সাথে জনজীবনে দুর্ভোগ যেটা বাজারের দাম বাড়া নিয়ে আছে, সেই বিষয়গুলো নিয়ে মানুষ একটু বেশ অস্থির হয়ে যাচ্ছেন, এবং সেই অস্থিরতা অন্তর্বর্তীকালীন সরকারের কাঁধেও একটু দায় ফেলার চেষ্টা আছে। সেই তো আমি জানতে চাই, দায় কি একেবারেই নেই নাকি কিছু দায় দিতে হবে? আমরা এমন একটা সরকার গঠন করেছি, সরকার কিন্তু দায় নিবে এবং সমালোচনা সহ্য করতেছে। আমি আপনাকে বলি, দেশের মানুষকে বলতে চাই যে আমাদের যখন ইউনূস স্যারের সাথে দেখা হয়েছিল, ইউনূস স্যার বলেছে যে ছাত্ররা তোমরা প্রতি মাসে একটা চিঠি দিও আমাকে, আমার কোথায় ভুল হচ্ছে, আমার আরো কি কি কাজ করা উচিত, আমার কোন কোন কাজগুলো ঘাটতি আছে। উনি কিন্তু জনগণকে প্রথম দিনেই বলেছে যে আপনারা আসবেন, আপনারা আমার সাথে কথা বলবেন, হ্যাঁ আমাদের কোন কোন জায়গায় গ্যাপ আছে, ঘাটতি আছে। আমরা স্পষ্ট যে সরকার কিন্তু সবার, সরকার কিন্তু এখন মানে কোনো ব্যক্তি বিশেষ বা কোনো সংগঠনের না, মানে ছাত্র জনতার সরকার। তো সেখানে অবশ্যই দায়ভার তো নিতে হবে। দেখুন, এই যে পুলিশ ফাংশন করতেছে না, পুলিশের কিন্তু চেঞ্জ হয়েছে, আরও হবে। কাজ না করলে তাকে চলে যেতে হবে, ওই যে পদ নিয়ে বসে থাকবে এরকম কিন্তু সুযোগ নাই। দেশে আসলে ষড়যন্ত্র মোকাবেলা করে প্রত্যাশিত সংস্কার করার আসলে উপায় এখন কি, শেষমেশ কি দিকে আগাতে পারি, কিভাবে আগাতে পারি? স্যার, আপনি আপনার অভিজ্ঞতার আলোকে কি বলবেন? আচ্ছা, ভবিষ্যতের জন্য যেটা আমাদের মনোযোগ দিতে হবে, অর্থনীতি তো 1 নম্বরে ছিলই,
2 নম্বরে আমাদের আইন শৃঙ্খলা ব্যবস্থাটার দিকে নজর দিতে হবে, এবং এর জন্য আমাদের আসলে ওই শৃঙ্খলা বাহিনীর পুলিশ লাগবে এবং গোয়েন্দা সংস্থাগুলোকে ভালো মতো কাজ করতে হবে। কারণ এই দেশের মানুষ কিন্তু খুবই অদ্ভুত অদ্ভুত কাণ্ড কারখানা করে। আপনারা দেখেছেন গত কয়েক সপ্তাহ আগে অনেক লোক প্রায় 250-300 বাস নিয়ে ঢাকা ইউনিভার্সিটির ভিতরে চলে আসছে। তাদেরকে ছাত্ররা থামিয়ে জিজ্ঞেস করেছে তোমরা কি চাও, তারা বলছে যে কেউ তাকে লোন দিবে। এই ধরনের কাণ্ড কারখানা শুনে সে চলে এসেছে ঢাকা ইউনিভার্সিটিতে, টিএসসিতে নাকি তাকে লোন দেওয়া হবে। ছাত্ররা এবং আমরা সবাই মিলে ঠান্ডা রাখার চেষ্টা করছি যে অশান্তি তৈরি করার দরকার নেই, অশান্তি আসলে চলে গিয়েছে, মেন অশান্তি চলে গিয়েছে। আমাদের যেটা করতে হবে সবাইকে শান্ত রাখতে হবে, এবং এটার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর খুব জরুরি কাজ করার দরকার আছে, এবং গোয়েন্দা বিভাগটা আসলে অনেক এফেক্টিভ হওয়ার দরকার। আমরা কোনো ধরনের হয়তো ভয় বা কোনো অসহযোগিতার কারণে কর্মকাণ্ডটা ঠিকমতো দেখতে পাচ্ছি না, ফলে বড় বড় সমস্যাগুলো শুরুতে থামায় দেওয়া যাচ্ছে না। শুরুতে থামায় দিলে অনেক কম এক্সপেন্সিভ হয়, অনেক কম ঝামেলা হয়। সো এই বিষয়ে আমরা আসলে যেটা মনে করি সেটা হচ্ছে ছাত্রদের মধ্যে থেকে রাস্তায় শৃঙ্খলা ঠিক করার জন্য সরকারের দিক থেকে যে বলা হলো পার্ট টাইম কাজ দেওয়ার বিষয়টা, এটা খুবই উন্নত মানের এবং একটা খুবই উপযুক্ত সিদ্ধান্ত, যেটাতে ছাত্ররা জড়িত হলে পুলিশের যে রেগুলার কাজগুলো সেগুলো তারা করে ফেলতে পারবে, আর খরচও কমবে যেহেতু পার্ট টাইম। আর আমাদের প্রচুর ছাত্ররা আছে, তারা সচেতন এবং তাদের মধ্যে দুর্নীতি নাই, এটার ব্যাপারে আমরা 100% শিওর হয়ে গিয়েছি। আর স্কিলফুল যে কাজগুলো, যেটা গোয়েন্দা বিভাগ বা যাদের এই দেশীয় ভিতরে এবং দেশের বাইরে যে ষড়যন্ত্রের বিষয়গুলো, সেগুলোর জন্য আমাদের আসলে স্কিলফুল লোক তৈরি করা লাগবে। কারণ যারা ছিল তারা হয়তো এখন আর সেই জায়গায় নাই, বা তাদেরকে আলটিমেটলি সরাতেই হবে। সো এই দিকে সরকার যদি নজর দেয় তাহলে আমার মনে হয় শৃঙ্খলা ব্যবস্থাটা ভালো হবে। এটা আস্তে আস্তে সেই দিকে আমাদের যাওয়া উচিত। বেশ বেশ চমৎকার বলেছেন, এবং আমি রাকিবের কাছ থেকেও জানতে চাই যে এই ষড়যন্ত্রের মোকাবেলার কি কি পদক্ষেপ নেওয়া দরকার, এবং দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে আসলে আর কি কি কাজ করা যেতে পারে। দেখুন, ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমরা আগাম কোনো প্রস্তুতি নিচ্ছিও না, কারণ মানে ওই স্যার কিন্তু বলেছেন যে মেইন অশান্তি যে সে চলে গেছে, এখন যারাই নামবে বা অশান্তি সৃষ্টি করার জন্য চলে গিয়েও তো তারা মনে হয় জাননি, তারা ওই মায়াটা ছাড়তে পারেননি এবং চলছে এই কানেকশন কিন্তু আছে। নৈরাজ্য সৃষ্টি করার জন্য তারা যে কোনো পদক্ষেপ নিলে আমরা অতীতের ন্যায় ছাত্র জনতাকে সাথে নিয়ে সেটা রুখে দিব। আর আমি সরকারের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের এখন অনেকগুলো কাজ মধ্যে প্রথমত যে কাজটা বেশি করা উচিত সেটা হচ্ছে, আমরা কিন্তু যে কোটা সংস্কার চেয়েছিলাম, মানে কোটা সংস্কারের কেন চেয়েছিলাম, যে চাকরিতে আমাদের যে যোগ্য যারা আছে প্রার্থী আছে তাদের যে অংশগ্রহণ, সুযোগের সমতা নিশ্চিত, তো সেটা কিন্তু আগে করতে হবে। আমাদের অনেক যে সবার মানে অনেকের গ্র্যাজুয়েশন শেষ হয়ে গেছে, এখন কিন্তু চাকরিতে ঢুকতে হবে। অর্থনৈতিক ক্রাইসিস কিন্তু আপনার পরিবার থেকে একদম উপর লেভেল পর্যন্ত সৃষ্টি হচ্ছে, তো সেটা কিন্তু সরকারকে মাথায় রাখতে হবে। এবং হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি তো স্যার কিন্তু আছে যে এটা নিয়ে এটা অনেক সমালোচনা তৈরি হয়েছে যে এখনও কোটায় নিয়োগ হচ্ছে, তো সেটা যাতে না হয়, কারণ আমাদের লিগ্যাসি কিন্তু কোটা, এই যে সরকার পতন এটাকে লিগ্যাসি কোটা সংস্কার থেকে শুরু হয়েছে, তো সেটা যাতে না হয় সেটা আমি আপনার মাধ্যমেই সরকারকেও জানাতে চাই। আর হচ্ছে শিক্ষা সংস্কার কমিশন খুবই জরুরি এই মুহূর্তে। আপনি আমাকে সরকারের পার্টও বলতে পারেন, কিন্তু আমরা সরকারের কোন কোন জায়গায় গ্যাপ আছে, ঘাটতি আছে, কি কি করতেছে না, আমরা আমাদের যখন ফোরামে কথাবার্তা হয়, আমাদের নিজেদের মধ্যে কথা হয় বা সরকারের কোনো অংশের সাথে কথা হয়, আমরা এগুলো বলি। কারণ এখন এমন একটা সরকার, এখানে সবাই কথা বলতে পারবে, কোনো সমস্যা নেই যে কে সরকার না এটা বলার সুযোগ নেই, সবাই সরকারের অংশ। এবং দেখা যাচ্ছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের যদি কোনো দেখতে পাচ্ছি যে আমাদের কোনো অভিযোগ এসে জমা হচ্ছে মনে, সেটা নিয়েও এখন আমরা ওপেনলি কথা বলতে পারছি। এটাও তো আমার মনে হয় যে আমাদের নতুন পাওয়া বাক স্বাধীনতার একটা সার্থক অংশ। তো সেই ক্ষেত্রে দুজনেই নিজের মনের কথা আলোচনার মাধ্যমে আমাদের কাছে তুলে ধরলেন, দুজনকেই আসলে ধন্যবাদ জানাতে চাই অনেক বেশি। স্যারকে অনেক ধন্যবাদ, রাকিব হাসান অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আজকে আমরা কথা বললাম আমাদের দেশের চলমান বর্তমান অবস্থা নিয়ে, অনেক নৈরাজ্য, অনেক আন্দোলন এবং সেখান থেকে উত্তরণের উপায় কি হতে পারে। আশা করি আজকের আলোচনা থেকে আপনারাও উপকৃত হয়েছেন। সামনের দিনে এরকমই কোনো সমসাময়িক দেশের ঘুরে দাঁড়াবার জন্য যা কিছু প্রয়োজন সেরকমই কোনো আলোচনা নিয়ে আবারও আমরা চলে আসব। আজকের মতো অহনা বিদায় নিচ্ছি।